ওম শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। শাস্ত্রে বলা হয়েছে শরীর মাধ্যম খলু ধর্ম সাধনাম। শরীর সুস্থ থাকলেই ধর্মসাধন সম্ভব। আজকাল দেখা যায় ঘরে ঘরে মানুষ মুড়ি মুরগির মতো ওষুধ খাচ্ছেন। কিছু কিছু রোগে সারা জীবন ধরে ওষুধ খেতে হয়, কিন্তু ওষুধ শুরু করার আগেই যদি আমরা প্রাকৃতিক উপায়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু মানুষ সুস্থভাবে অনেকদিন বাঁচতে পারে এবং গরিব মানুষের কষ্টার্জিত বিপুল অর্থ ডাক্তারের পিছনে চলে যাওয়ার থেকে মানুষ রেহাই পায়। তাই আজকে আমাদের আলোচনার বিষয় সহজ প্রাকৃতিক চিকিৎসা। একদম সহজে ঘরে থাকা জিনিস দিয়েই কীভাবে চিকিৎসা করা যায়। আহার ও স্বাস্থ্য প্রসঙ্গে স্বামী পরমানন্দজির বলা কিছু কথা আমরা আলোচনা করব। এছাড়াও স্বামী নিগমানন্দ পরমহংসজির কিছু কথা আমরা আলোচনা করব এবং কিছু কিছু বিভিন্ন মহাত্মাদের বলে যাওয়া এইরকমই কিছু প্রাকৃতিক ওষুধ নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। সহজ প্রাকৃতিক চিকিৎসা, ইজি টু ফলো ন্যাচারাল ট্রিটমেন্ট, যা সহজেই পালন করা যায়। প্রথমেই বলা হচ্ছে সর্বরোগের ঔষধ অস্খলিত ব্রহ্মচর্য। যারা ব্রহ্মচর্যের অধিকারী, অস্খলিত ব্রহ্মচর্যের অধিকারী, তাদের খাদ্য খাবারে কোনো বিধিনিষেধ পর্যন্ত নেই। আহার বিহারাদিতে যত কিছু বিধিনিষেধ তা সাধারণের ক্ষেত্রে, সিদ্ধ বা মহাজনের জন্য নয়। তাই ব্রহ্মচর্য পালনে শরীর মন সব কিছু অনেক দিন ধরে সুস্থ থাকে। এর জ্বলন্ত উদাহরণ এখনও বেঁচে আছেন স্বামী শিবানন্দ। ওনার সম্ভবত এখন 126 কি 128 বছর বয়স হয়েছে। ওনার ব্রহ্মচর্য, সকালে উঠে যোগা এবং সর্বোপরি উনি অনেক হাঁটতেন। এখনও এই বয়সে উনি নাকি 3 ঘন্টা প্রায় হাঁটেন। খাবারটা একটু কমিয়ে দিয়েছেন, আগেও কম খেতেন, বেছে খেতেন, নিরামিষ আহার করতেন এবং সুস্থ আছেন। সর্বোপরি ব্রহ্মচর্য পালন অর্থাৎ সব বিষয়ে সংযম। শুধু বীর্যধারণই নয়, মনের দিক থেকে উনি বলেছিলেন যে ব্যক্তি হিংসা করে না, যে ব্যক্তির মনে রাগ নেই, সে অনেক দিন সুস্থ থাকে, তার আর কোনো ওষুধ খেতে হয় না। উনি জীবনে কোনো দিন অ্যান্টিবায়োটিক কি কোনো রকম ওষুধই নাকি খাননি। ওনার একটা ইন্টারভিউতে শুনছিলাম উনি জীবনে কোনো দিন অ্যালোপ্যাথিক কোনো ওষুধ খাননি, কিন্তু দিব্যি সুস্থ আছেন, কারণ উনি খাদ্য খাবারের নিয়ম মেনে চলেন। এবং আজকের আমাদের আলোচনার বিষয়টাই এটা, যে সহজেই আমরা কিন্তু রোগ থেকে মুক্তি পেতে পারি যদি আমরা খাদ্য খাবারকেই ওষুধ হিসাবে খাই। বলা হয় শরীরের সপ্ত ধাতুর ব্যালেন্স থাকলে শরীর সুস্থ বা ঠিক থাকবে, আর শরীর ঠিক থাকলেই প্রাণ মন সব ঠিক থাকবে। তাই দেহের সপ্ত ধাতুর রোগ ছাড়া বাকি রোগ মনের। দুর্বল লিভার, হার্ট ও দাঁত, একজিমা, চুলকানি, বেশি লঙ্কার ঝাল খাবেন না। তীব্র ঝাল ও তীব্র টক খেলে জিভ থেকে গোনার্ডে প্রতিক্রিয়া শুরু হয়, কাউপার গ্ল্যান্ডে সরাসরি আঘাত করে, ফলে কামশক্তি বৃদ্ধি পায়, শুক্র তরল হয়, স্বপ্নদোষ হয়, মেয়েদের লিউকোরিয়া হয়। বেশি লঙ্কার ঝাল খাবেন না। তীব্র ঝাল ও তীব্র টক খেলে জিভ থেকে গোনার্ডে প্রতিক্রিয়া শুরু হয়, কাউপার গ্ল্যান্ডে সরাসরি আঘাত করে। অনেকে বলেন যে লঙ্কায় ভিটামিন সি থাকে। লঙ্কার বদলে আদা, পিপুল চূর্ণ, চই, গোলমরিচ এগুলো খাবেন। আর লঙ্কার থেকে অনেক বেশি ভিটামিন সি আমলকি, পাতিলেবুতে পাওয়া যায়, সেগুলি খাবেন। মুড়ি ও চিড়ে ভাজা এক নাগারে খেলে ক্রনিক আমাশা হয়ে থাকে, কারণ ওগুলিতে সিলিকন থাকে, আর এক নাগারে আমাশা হলে কোলনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। চিনিজাত মিষ্টি, মুড়ি এসব এসেছে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে, তার আগে ছিল না। মহাপ্রভুর সময় পর্যন্ত বাঙালির স্বাস্থ্য খুবই ভালো ছিল, তাই এই সকল জিনিস এক নাগারে না খাওয়াই ভালো। একদম বলা হচ্ছে না যে খাবেন না, এক নাগারে টানা প্রত্যেক দিন এটাই চলছে এইরকম অনেকে করে থাকেন, সেটা না করা ভালো। মাঝে মাঝে পরিবর্তন করে আপনি মুড়ির বদলে মিলেটস খান, ওটস খান ইত্যাদি, যে বিভিন্ন রকম খাবার আছে যেগুলো সুগারের রোগীর পক্ষে কিন্তু খুবই ভালো। লিভার দুর্বল, চোখে ছানি, সেক্ষেত্রে কি করবেন? সর্ষের তেল কাঁচা বেশি খাবেন না, কাঁচা সর্ষের তেল বেশি খাবেন না। অন্যান্য তেলের থেকে যদিও সর্ষের তেল ভালো, এই উল্টোপাল্টা রিফাইন অয়েলের থেকে, যেগুলো মানে পাম অয়েলকে মেজে ঘষে যেসব তৈরি হয়,
ওর থেকে সর্ষের তেল ভালো হলেও বেশি খাওয়া উচিত নয়, এতে লিভার দুর্বল হয়ে পড়ে। আবার কম খাওয়া উচিত নয়, চোখে ছানি পড়ে। সর্ষের তেল কাঁচা বেশি খেতে নেই, লিভার দুর্বল হয়ে পড়ে। কম খেলে চোখে ছানি পড়ে। হাই প্রেশার, কুষ্ঠ, চর্মরোগ এগুলো হলে কি করবেন? কাঁচা লবণ বেশি খাবেন না। লবণ খেলেও কি লবণ খাবেন না? সন্দক লবণ খাবেন। এটিও কিন্তু বেনারসের ওই স্বামী শিবানন্দজি, যিনি এখনও বেঁচে আছেন, প্রায় 28 বছর বয়স, উনি কিন্তু কোনোদিন নর্মাল লবণ খাননি। যা খেয়েছেন সবসময় সন্দক লবণ। আমাদের বাড়িতেও আমরা তাই করি, সবসময় সন্দক লবণই খাই, রান্নায় বলুন যেখানেই বলুন। আপনারাও চেষ্টা করবেন নর্মাল লবণ ত্যাগ করে বাড়িতে ওটাকে পুরোপুরি পাল্টে সন্দক লবণ খেতে, বা পিঙ্ক সল্ট যেটা। বিট লবণ নয়, সন্দক লবণ এবং বিট লবণ অনেকে গুলিয়ে ফেলেন, দুটো কিন্তু আলাদা। সন্দক লবণ একটু সাদা সাদা টাইপেরই হয়, হালকা হালকা একটু লালচে ভাব থাকে। তো ওই লবণ খাবেন, সেটাও কম পরিমাণে খাবেন। যারা বেশি নুন খান, কাঁচা নুন খান, তাদের চর্মরোগ বেশি হয়। তরকারি লুচিতে লবণ না দিলে হজম হয়ে যায়। হিমালয়ের যোগীরা লবণ খান না, তাই তাদের ঠান্ডা কম লাগে। যারা বেশি লবণ খান তাদের কিন্তু ঠান্ডা বেশি লাগে। বেশি মিষ্টি খেলে ক্যালসিয়াম বের হয়ে যায়, দাঁতের রোগ হয়, চোখের রোগ হয়, চুল উঠে টাক পড়ে যায়, দাঁত, এক্সিমা, চর্মরোগ হয়। শিশুদের বেশি মিষ্টি খাওয়ালে কিন্তু হাড় মোটা হয় না, লিভারও খারাপ হয়। চিনি না খেয়ে গুড় খান, মিষ্টি খান, রান্নায় গুড় দিন। আমরা কি করি? গুড় দিয়ে সাধারণত রান্না করে থাকি। চিনির ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনুন। গুড়ে ক্যালসিয়াম ও আয়রন থাকে, গুড় খেলে হাড় মোটা হয়। অপরদিকে এইসব চিনি টিনি খেলে কিন্তু বাচ্চাদের হাড় মোটা হয় না। গুড় খেলে দাঁতের ক্ষতি হয় না। আর চিনিতে শর্করা ও কার্বোহাইড্রেট ছাড়া কিচ্ছু থাকে না। আবার মিষ্টির মধ্যে সবথেকে ভালো কি জানেন? সবথেকে ভালো হলো মধু। লিভার যদি দুর্বল হয়, ক্ষুধামন্দ, কোষ্ঠকাঠিন্য, বহুমূত্র অর্থাৎ ডায়াবেটিস হয়, বেশি চিনি এবং এর সঙ্গে দুধ দিয়ে চা খেলে পেটে গ্যাস হয়। আর যেটা বলছিলাম যে লিভার দুর্বল, ক্ষুধামন্দ, কোষ্ঠকাঠিন্য, সুগার বা বহুমূত্র রোগ যাদের হয়, তাদের কিন্তু লতানো গাছের ফল খেতে হবে, লতানো সবজি খেতে হবে। যদি যারা চায়ের নেশা আছে তারা তো দুধ চাটা না খাওয়াই ভালো। চায়ের নেশা থাকলে কি খাবেন? দুধ আর চিনি ছাড়া লাল চা যেটাকে বলে, সেটার মধ্যে একটু লেবু দিয়ে, লেমন টি, হালকা আপনি লবণ দিতে পারেন, তাও কিন্তু নর্মাল লবণ নয়, সন্দক বা বিট লবণ, হালকা একটু গোলমরিচ দিলেন, ঠিক আছে, একটু আদা দিলেন। এতে কি হয়? চিনি ছাড়া যদি কেউ লেমন টি খায় তার হার্ট স্ট্রং হয়, হার্টের পক্ষে ওই চা ভালো। লিভার খারাপ হলে সকালে কাঁচা হলুদের সাথে মধু খেলে লিভার ভালো থাকে। 2-3 হাতা গরম ভাত নিয়ে, গরম ভাত বলতে যেন ভাপ উঠছে এরকম ভাত, তার সঙ্গে 2 পলা ঘানির খাঁটি সর্ষের তেল ও 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে সকালবেলা জলখাবার খেলে লিভার সুস্থ হবেই হবে। এই জলখাবারের সঙ্গে আর অন্য কিছু খেলে কিন্তু হবে না, শুধু এটা খাবেন। সপ্তাহে 2-3 দিন খেতে হবে, খেলে দেখবেন লিভার সুস্থ হয়ে গেছে। যে সবজির, বাড়িতে আপনারা সবজি রান্না করেন, যে সবজির খোসা না ছাড়িয়ে রান্না করা যায় সেটার খোসা ছাড়াবেন না। যেমন আলু, খোসা ছাড়িয়ে রান্না করবেন না, খোসা ভালো করে ধুয়ে সমেত রান্না করে ফেলবেন। যে কোনো সবজি যেটা খোসা ছাড়ানোর প্রয়োজন পড়ে না সেটা খোসা ছাড়াবেন না। আর লালচে করে কোনো সবজি ভাজবেন না, লালচে করে ভেজে খেতে নেই। এগুলো আমরা আগেও আলোচনা করেছিলাম যে এতে কতটা ক্ষতি হয়। শিশুদের বিছানায় প্রস্রাবের ব্যাপারেও আলোচনা করেছিলাম যে তাদের প্রোস্টেটের গণ্ডগোল থাকতে পারে, মায়েদের গাফিলতি থাকতে পারে, মায়েরা উঠাতে চায় না বাথরুম করাতে, বা বাচ্চাদের স্নায়ুর দুর্বলতাও থাকতে পারে। স্নায়ুর দুর্বলতা যদি থাকে তাহলে কৃষ্ণতিল 1 মুষ্টি চিবিয়ে খেয়ে 1 গ্লাস গরম দুধ খেয়ে নিতে হবে। কৃষ্ণতিল অর্থাৎ কালো তিলে নার্ভ সতেজ হয়। ইনফ্লুয়েঞ্জা জ্বর, এক্ষেত্রে উপবাস দিয়ে জল ও শরবত খেয়ে থাকলে একদিনে ভালো হয়। এছাড়া ভাতে ভাত সিদ্ধ, তরকারি ছাড়া সবজি সিদ্ধ খাওয়া যায়। ইনফ্লুয়েঞ্জা জ্বর একটু ভুগতেই হয়, অ্যান্টিবায়োটিক না খাওয়াই ভালো। এবার আসি, সামনে আসছে বর্ষা, আষাঢ় শ্রাবণ। বর্ষা
তারপরে শরৎকাল আসবে, এই সময় অনেক সময় পিত্ত জ্বর হয়। তো এই পিত্ত জ্বরে সকালে খালি পেটে শিউলি পাতার রস সামান্য বিট লবণ সহ খেলে জ্বর ভালো হয়। শিউলি পাতার রস সামান্য বিট লবণ সহ খেলে এই জ্বর ভালো হয় এবং পিত্ত নাশ হয়। আর যখনই খাবেন ইষ্টকে নিবেদন করে প্রসন্ন মনে ভালোবেসে খেলেই সাউন্ড বডি হবে, হজমও হবে, মারাত্মক রোগ হবে না। আর খেতে বসে বেশি কথা বললে, প্রসন্ন মনে না খেলে, বিরক্ত করে খেলে, তাড়াহুড়ো করে খেলে মানুষের কিন্তু হজম ঠিক মতো হয় না, বিভিন্ন রোগ হয়। তাই খাদ্য খাবার প্রণালী এবং খাদ্য খাবার দুটোই ঠিক করতে হবে। জীবজন্তুরা রোগ হলে সেই রোগের ওষুধ জানে, আমরা এত ডিগ্রি নিয়েও ওষুধ জানতে পারলাম না, কিন্তু জীবজন্তুরা জানে এবং তারা সেটা ব্যবহার করে সুস্থ হয়। তাদের মধ্যেও বৈদ্য আছে, অর্থাৎ ডাক্তার আছে। এই দেখেই ঋষিরা বিভিন্ন হঠযোগের প্রক্রিয়া, আসন আবিষ্কার করেছিলেন, বহু রোগের ওষুধ আবিষ্কার করেছিলেন। জন্তুর যে রোগ হয় সেটা কিন্তু তারা বুঝতে পেরে সেই গাছগাছালি দিয়ে তাদের রোগ সারিয়ে নেয়। আবার একটা অদ্ভুত বিষয় আছে, যে জন্তু যে রোগ হয় না, ধরুন যেমন ঘোড়া থেকে সাপের বিষের ওষুধ তৈরি হয়, ভেড়ার জলাতঙ্ক হয় না, তাই ভেড়া থেকে জলাতঙ্কের ওষুধ তৈরি হয়। সুতরাং যে জন্তুর যে রোগ হয় না, তার মানে তার দেহে সেটার অ্যান্টিবডি তৈরি করা আছে, তো তার থেকে সেই ওষুধ তৈরি হয়ে যায়। ছাগলের থেকে যক্ষার ওষুধ তৈরি হয়। এইরকম আসনের ক্ষেত্রে ধনেশ পাখির থেকে ত্রাটক, ময়ূর থেকে ময়ূরাসন, হাতি থেকে জলনেতি, ঘোড়া থেকে ভস্ত্রিকা, মাছ থেকে নাভি সঞ্চালন, কুকুর থেকে বমনধৌতি, এগুলো যোগীরা আবিষ্কার করেছিলেন। জলনেতি করলে নার্ভ বা স্নায়ুর দুর্বলতা দূর হয়, ঘুম হয়। এবার আসি ফল আহার নিয়ে। ফল কখন খাবেন না, সকালে খাবেন। শশা সকালে খাবেন, কলা সকালে খাবেন। কেমন খাবেন? পেট ভর্তি করে গলা পর্যন্ত খাবেন, কোনো ক্ষতি হবে না। আমরা একটা ভুল পড়েছিলাম যে ভরা পেটে ফল, খালি পেটে জল, ভরা পেটে ফল, কিন্তু কথাটা হবে খালি পেটে জল, ভর পেট ফল। ফল গলা পর্যন্ত খাওয়া যায়, ভরা পেটে খেতে বলা হয়নি। খালি পেটেও খেতে পারেন, পেট ভর্তি করে খেতে পারেন, ফল খাওয়ার পর জল খাবেন না, আগে জল খেয়ে নেবেন। কলা একটি দিব্য ফল, এতে পোকা হয় না। দুধে আয়রন প্রায় থাকে না, তাই শুধু দুধ কলা খেয়েও মানুষ কিন্তু জীবন ধারণ করতে পারে। নিয়মিত কলা খেলে পুরুষ ও মেয়েদের যৌন ব্যাপারগুলি শান্ত থাকে। কলায় ব্রেন সেল পুষ্ট হয়, বাচ্চাদের কলা খাওয়ানো ভালো, বিশেষ করে কাঁঠালি কলা উত্তম। যে কোনো ফল খেয়ে জল খেতে নেই, শুকনো খাবার খেয়ে জল খাওয়া যায়, যেমন বিস্কুট। ফল সকাল থেকে দুপুরের মধ্যে খেতে হয়। সকালে ফল সোনা, দুপুরে রূপো এবং রাত্রে লোহার মতো উপকার, অর্থাৎ সকালেই সব থেকে বেশি উপকার। মোটা হতে হলে পাকা কলা খেতে হবে আর ঘি দিয়ে আলু ভাতে মেখে খেতে হবে। কলার খোসার নিচের যে শ্বাসটা, ওটা চেঁচে নিয়ে খেলে কোলেস্টেরল কমে, হাই ব্লাড প্রেশারের পক্ষে উপকার। পেয়ারা কিন্তু সাত্ত্বিক ফল, পেয়ারা আপেলের থেকেও বেশি খাদ্যগুণ আছে। পেটের রোগীর পক্ষে পেয়ারা খুব উপকারী। নারকেলেও ব্রেন সেল পুষ্ট হয়, তবে ঝুনো নারকেল খেতে নেই, ওতে কোলেস্টেরল বাড়ে। গাছ থেকে সদ্য পাড়া নারকেল নরম ও ভালো, সেটা খেতে হয়। বেশি দিন নারকেল পেরে নিয়ে ঘরে রাখতে নেই, শক্ত হয়ে গেলে তা ভালো নয়। এই সঙ্গে ডাবের জলের কথা বলতেই হয়, যা পেটের পক্ষে খুব উপকারী। শ্বাস সমেত খেলে মূত্রপাথুরি হয় না, কিডনি ও হার্ট ভালো থাকে। আতপ চাল, আগেকার দিনে তো আমরা আতপ চালের অন্নই খেতাম। আতপ চালের অন্ন মধু, কাঁঠালি কলা, গব্যঘৃত, নারকেল মেধাশক্তি বৃদ্ধি করে, ব্রেন সেল পুষ্ট হয়। বিভিন্ন পুজোয় দেখবেন আতপ চাল, কাঁঠালি কলা মেখে খাওয়ানো হয়। এই আমাদের পুজোয় যে বিভিন্ন রকম উপকরণ লাগে, এগুলো সব একটা ওষুধ। এই উপকরণগুলো সমাজে এমনভাবে ঢোকানো হয়েছে পুজোর মাধ্যমে, যাতে মানুষ হারিয়ে না ফেলে। আমাদের উপর কত আক্রমণ হয়েছে দেখুন, এই হিন্দু ধর্মের উপর কম আক্রমণ হয়েছে? শক, হুন, পাঠান, মোগল, ইংরেজরা কত আক্রমণ করেছে, তবুও কিন্তু এই ধর্ম কেউ বিনষ্ট করতে পারেনি। সমস্ত সিভিলাইজেশন, বাইরের রোম বলুন, গ্রিস বলুন, সব ধ্বংস করতে পেরেছে, কিন্তু একমাত্র সনাতন ধর্মকে কেউ ধ্বংস করতে পারেনি। কারণ এই ধর্ম ভগবানের স্বয়ং প্রিয় ধর্ম, এবং এই সংস্কৃতিও ভগবানের সবচেয়ে প্রিয়, কারণ এটি সব থেকে বেশি সায়েন্টিফিক, ভগবানের নিজের তৈরি। তাই ভগবান বারবার আসেন, এটা যখনই ঘাটতি হয় তিনি আবার এটাকে তুলে ধরেন সঠিক সময়। তো যাই হোক, আমাদের পূজা প্রণালীর মধ্যে যা যা আছে সবই সায়েন্টিফিক, এবং এগুলো এক একটা ওষুধ। যেমন দেখবেন তাম্রপাত্রে হরিতকি দিয়ে, দুব্বা দিয়ে মানুষ আচমন করছে। প্রথম কথা তাম্রপাত্র, তারপরে গঙ্গা জল যার মধ্যে অনেক মিনারেলস আছে, তারপর হরিতকি,
তার তো অশেষ গুণ আছে। তারপরে আবার ভিটামিন কে দিয়ে আমরা দিচ্ছি দুব্বা ঘাস, সেটাও একটা দিব্যগুল্ম, সেটা দিয়েও অনেক ওষুধ তৈরি হয়। সুতরাং ওই জলটা যে খাবে তার তো রোগ সারবেই। আমরা চরণামৃত বলে একটা রোগীকে দিয়ে, ব্রাহ্মণ দিয়ে দিল, নাও খেয়ে না, রোগ সেরে যাবে। কেন সারবে না? ওই জলটাই পুরো এনার্জাইজড হয়ে যাচ্ছে, ওই জন্যই কিন্তু সেরে যাচ্ছে। এর পিছনে সব বিজ্ঞান আছে। যাই হোক, আবার খাদ্য খাবারে ফিরে আসি। পেঁপে, আম রাজসিক ফল, আর জাম, কদবেল, তাল, কুল, আমড়া তামসিক ফল। এগুলো খুব বেশি খেতে নেই, তবে জাম তামসিক হলেও তমগুণকে নষ্ট করে, কোষ্ঠবদ্ধতা দূর করে। সিজনাল ফল খেতে হয়, যে সময় যে ফল, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেসব ফল খোসা সমেত খাওয়া যায় তা খোসা না ছাড়িয়েই খাবেন, যেমন শশা, আপেল, নাশপাতি, তারপরে আপনার সবেদা, এগুলো খোসা সমেত খেয়ে নেবেন। আতা যদিও খোসা খাওয়া যায় না, আতাটা কিন্তু খুব উপকারী ফল। আতা, সবেদা, লিচু, খেজুর, আঙ্গুর, বেল, কলা, এইগুলো ফল মাত্রই উপকার আপনার হবেই। সবজির মধ্যে ডুমুর খুব উপকারী। এখন তো অনেকে খায় না, যারা জানে তারা খায়। ডুমুরকে বলা হয় ম্যাথর ফল, ম্যাথর সবজি। মলপু মানে হচ্ছে ডুমুর দেহের পয়ঃপ্রণালী ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। যাদের বাতের পক্ষে, পেটের কুপিত বায়ু বা বাত ব্যাধি দূরীকরণে ডুমুর ও গাঁদাল পাতার ঝোল খুব উপকারী। মোচা ও থোরে আয়রন আছে, এরা শরীরের আয়রন যোগান দেয়। থোর খেলে টিবি রোগ সারে, সর্দির ধাত ভালো হয়। সুগারের রোগীদের পক্ষে লাউ, কুমড়ো, পেঁপে, ঝিঙে, ঢেঁড়স, পটল ইত্যাদি খুব উপকারী, কারণ এগুলো সবই দেখবেন ওই লতানো গাছের সবজি বা ফল। অর্শ, ভগন্দরাদি রোগীদের পক্ষে এগুলো খুব উপকারী। ওল অর্শ রোগীদের পক্ষে খুব সুপথ্য, যা খেলে কোলন ক্যান্সার হয় না। তবে উচ্ছে, পাইলস বা অর্শ রোগীদের খাওয়া উচিত নয়। কুমড়োয় কোষ্ঠ পরিষ্কার করে, কুষ্ঠ নিবারণ করে। মূল ও ফুলকপি, ডাঁটা ও পাতা সমেত খেলে এদের মধ্যে পারদোষ নষ্ট হয়। ঢেঁড়স সিদ্ধ জড়মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে ভালো। শিম, বাঁধাকপি খুব ভালো সবজি, তবে যাদের রক্তে বেশি ইউরিক অ্যাসিড আছে তাদের পক্ষে এগুলি না খাওয়াই ভালো। একটু তাড়াতাড়ি আমরা আলোচনা করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হবে, কারণ অনেক ওষুধ আছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন, যেগুলো জানলে আপনাদের আর কোনো বড়সড় অসুখ হবে না। বাড়ির বাচ্চাদের মিষ্টি ও বেশি ভাত খাওয়ালে শরীর থেকে ক্যালসিয়াম বের হয়ে যায়, তাই তাদেরকে ওগুলি বেশি না দিয়ে মাঝে মাঝে একটু আলু সেদ্ধ খাওয়ানো খুব ভালো। সুগারের রোগীদের ক্ষেত্রে আলু এবং মাটির নিচের সবজি না খেয়ে লতা জাতীয় সবজি খেতে হবে, যেমন আগেই বললাম ঝিঙে, উচ্ছে, করলা, বরবটি ইত্যাদি। আলু খেলে শরীরে প্রচুর ক্যালোরি উৎপন্ন হয়, তাই যারা শারীরিক পরিশ্রম খুব কম করেন তাদের কিন্তু আলু খাওয়া চলবে না। আলু বেশি খেলে রক্তে কোলেস্টেরল বেড়ে যাবে, তার ফলে রক্ত গাঢ় হয়ে জমাট বেঁধে যাবে, পাম্প করতে অসুবিধা হবে। যারা বসে বসে অফিসে কাজ করেন, যখন তখন স্ট্রোক হয়ে যেতে পারে। এর ফলে স্ট্রোক হয়ে মস্তিষ্কে আঘাত করে অনেক যন্ত্র, নার্ভকে নিষ্ক্রিয় করে দেয়। শাকের মধ্যে নোটে, লাউ, কুমড়ো, সজনা, কলমি, পালং ইত্যাদি খুব উপকারী, তবে রক্তে ইউরিক অ্যাসিড আছে যাদের, তারা পালং শাক ও মুসুরির ডাল না খাওয়াই উচিত। ধনে ভিজানো জল কোষ্ঠকাঠিন্য রোগীর পক্ষে ভালো, সকালে খেতে হয়। ধনে মশলা হিসাবে ব্যবহার করলে পায়খানা পরিষ্কার হয়। বেতো শাক, ডিমের শাক চোখের পক্ষে ভালো। ডিমের শাক হুকুয়াম নষ্ট করে, রক্ত শোধন করে দেয়। হলুদ রঙের সবজি ও পাকা ফল খেলে চোখ খুব ভালো থাকে, যেমন পাকা পেঁপে, গাজর, কুমড়োর ফুল। তবে পাকা পেঁপের ন্যায় কাঁচা পেঁপেও খুব লঘুপাক, লিভারের পক্ষে খুব উপকারী। ছোলার শাক, তেওড়ার শাক এসব শীতকালীন শাক বর্ষাকালীন শাকের থেকে অনেক ভালো। বর্ষাকালে শাক খেতে নেই, শাকে পোকা হয়, আর খেলেও সিদ্ধ করে জল ফেলে দিয়ে খেতে হয়। পুঁই শাক খুব পুষ্টিকর, পাতা বাদ দিয়ে খেতে হয়, তবে কফ প্রধান ব্যক্তিরা পুঁই শাক খাবেন না। নিমপাতা ভাজা অনেকেই ভালোবাসেন। নিমপাতা ভাজা কিন্তু মাঘ, ফাল্গুন ও চৈত্র মাসে খেলে সারা বছর শরীর ভালো থাকে। টাটকা শাকসবজি খেলে জলের আর্সেনিক দোষ কেটে যায়, চামড়া ও চোখ ভালো থাকে। সজনে ডাঁটা সব ভালো, শাক, ফুল যাই খাবেন, এতে কোলেস্টেরল কমায়। এমনকি শুকনো ডাঁটা যদি শুকিয়ে যায়, ডাঁটা রেখে দিয়ে পরে গিয়ে গরম জলে ভিজিয়ে তা দোলে ভালো করে সেই জলটা খাওয়ালে রক্তে কোলেস্টেরল সঙ্গে সঙ্গে কমে যায়। সজনে গাছে সজনে যে ডাঁটা চোখও ভালো রাখে। পেঁপে, শুশনি শাকে অ্যালকালি থাকে, কোলেস্টেরল রক্তে বেশি থাকলে কমিয়ে দেয়। শুক্তনি অর্থাৎ শুক্তো কী দিয়ে হয়? আলু, বেগুন, ডাঁটা, কাঁচকলা, মূলো, উচ্ছে, বড়ি, এগুলো কিন্তু পেটের পক্ষে খুব 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 উপকারী। এই জন্য শুক্তো কিন্তু মাস্ট, খেতেই হবে মাঝে মাঝে। পটল পাতা মুসুরির ডালের সঙ্গে বড়া করে খেলে লিভার ভালো হয়, পিত্ত নাশ হয়, কৃমি নাশ হয়।
বৈষ্ণবরা দেখবেন তুলসীর মালা পরে, কেউ রুদ্রাক্ষের মালা পরে। তুলসীর মালা কিন্তু শরীর শীতল করে, গলগণ্ড হয় না, অনেক রোগ হয় না, গলার স্বর মিষ্টি হয়। আর একটা তুলসী গাছ বট গাছের থেকেও প্রায় বট গাছের তুল্য অক্সিজেন দেয়, ভাবা যায়? একটা ছোট্ট গাছ। থানকুনি পাতা আমাশয়ের সারে, এটা অনেকেই জানেন। এছাড়াও জাম পাতার কিন্তু সকালবেলা যদি কেউ খালি পেটে 4-5টা চিবিয়ে খায়, কচি পাতা, রক্ত আমাশয়, সাদা আমাশয় দুটোই ভালো হয়। যাদের মুখের রোগ আছে তারা দুর্বা ঘাস সূর্যোদয়ের পূর্বে, সূর্য ওঠার আগেই চিবিয়ে খেলে মুখের রোগ সারে। কাউকে যদি বলতা ভীমরুল কামড় দেয়, নয়নতারা ফুলের পাতার রস লাগালে বা খাবার সোডা লাগালে কিন্তু ব্যথা বা যার যন্ত্রণা কমে যায়। এছাড়াও সজনে পাতা নুন ছাড়া সিদ্ধ করে খেলে হাই প্রেশার কমে। পুনর্নবা শাক সিদ্ধ করে খেলে লিভার, গল ব্লাডার, কিডনি স্টোন, পাথর গলে বেরিয়ে যায়। বেশ কিছুদিন খেতে হবে। আর প্রস্রাব না হলে বা কম হলে ওই শাক খেলে প্রস্রাবও সরল হয়ে যায়। কুলত্থ কলায়, যে এখন পুজোয় লাগে মানুষ খায় না, কিন্তু কুলত্থ কলায় 15 দিন যদি কেউ টানা খায় কিডনি থেকে স্টোন বার করে দেয়। কুলেখাড়ার ঝোল খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে। এগুলো খেতে কখনো আলসেমি করবেন না। আলসেমি করলে একসময় এমন রোগ হবে এখানে আপনার লাখ লাখ টাকা, লক্ষ লক্ষ টাকা বিভিন্ন হসপিটালে কিন্তু বেরিয়ে যাবে। সেই লক্ষ লক্ষ টাকা বাঁচানোর জন্য আগে থেকে এইসব খাওয়া অভ্যাস করুন। থানকুনি ব্রাহ্মী জাতীয় শাক, এটাকে চুন জলে ধুয়ে গাওয়া ঘিয়ে ভেজে খেলে ব্রেনের পুষ্টি হয়। ব্রাহ্মী শাকেও একই ফল হয়। দই খই পাতার রস কদিন খেলেই মেয়েদের লিউকোরিয়া রোগ ভালো হয়। প্রতিদিন খাদ্য তালিকায় তেতো, উচ্ছে, করলা, নিম পাতা, পটল পাতা থাকতেই হবে। অনিদ্রায় যাদের ঘুম আসে না, শুশনি শাকের ঝোল খাবেন ভাতের আমানি সকালে খেলে, এবং পায়ের তলায় ও নখে সর্ষের তেল মেখে অবগাহন স্নান করতে হয়, ঘুম ভালো হয়। বক্ষ সংক্রান্ত রোগের ক্ষেত্রে ছোলার ডাল, ছোলা সিদ্ধ, ছোলা ভাজা খুব উপকারী। মুসুরির ডাল আমিষ নয়, নিরামিষ খাদ্য। খোসা সমেত ডাল বেশি করে খেতে হয়। যদি কেউ খোসা সমেত ডাল সামান্য তেল দিয়ে খায় পেটে গ্যাস হয় না। ডাল শস্যের মধ্যে সর্বাপেক্ষা অধিক প্রোটিনযুক্ত। যেমন সোয়াবিন, যাতে 40-46% প্রোটিন আছে, বরং ইউরিক অ্যাসিড নেই। মাছ মাংসে যেমন ইউরিক অ্যাসিড পাবেন, এতে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে, যার ফলে কোলেস্টেরল বাড়বে না। মশলার মধ্যে মৌরি ভালো, চন্দনী সর্বোত্তম। হলুদ ও সর্ষে খায় বলে আমাদের দেশে কিন্তু 100 জনের মধ্যে 1 জনের ক্যান্সারে মারা যায়। এত পলিউশন থাকা সত্ত্বেও, এদিকে বিদেশে 10 জনের ক্যান্সার রোগীর মধ্যে কিন্তু 1 জন মারা যায়। এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সত্ত্বেও ওদের খাদ্য ভালো নয়। আদা ভেষজ গুণ সম্পন্ন। আমিষভোজীরা আদা দিয়ে রান্না করলে কোনো ক্ষতি হয় না। আমিষ রান্নায় যদি কেউ আদা দেয়, আগেকার দিনে পুজো পার্বণে মাংসে আদা দেওয়া হতো, ইউরিক অ্যাসিড নষ্ট করে দেয়। আদা কিন্তু কখনো ইয়ের সাথে খাবেন না, কাঁচকলার সাথে। আদায় কাঁচকলায় বলে একটা কথাই আছে। পেঁয়াজ রসুন তামসিক খাদ্য। রসুন দিয়ে মুসুরির ডাল রান্না করে খেলে শরীরে নবদ্বার দিয়ে গন্ধ বেরোয়। শরীরে যাদের দুর্গন্ধ হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন যারা খুব কাঁচা পেঁয়াজ রসুন খান তাদের কিন্তু শরীরে খুব গন্ধ হয়। আর মুসুরির ডাল দিয়ে রসুন খেলে শরীরে নবদ্বার দিয়ে গন্ধ বেরোয়। সবজি ছোটো ছোটো করে কাটলে মিনারেল চলে যায়, এই জন্য ছোটো ছোটো করে কাটবেন না। কারণ 35% মিনারেল চলে যায় কাটাতে, ধোয়াতে আরও 35%, বাকিটা ওই রান্না করার সময় চলে যায়, শুধু কার্বন পড়ে থাকে, ওটা খেয়ে কোনো লাভ হয় না। গাওয়া ঘিয়ের সাথে পেঁয়াজ খুব ক্ষতিকারক। চায়ের সাথে চানাচুর খেলে পেটে গ্যাস হয়। কফির সাথে কাজু বাদাম খেলে কোলেস্টেরল হয়। মাংস খাওয়ার পর দুধ খাবেন না, ক্ষতি হয়। দুধের সাথে মাছ খাবেন না, খেলে সেতি হয়। আদার সাথে রসুন খাবেন না, খেলে কিন্তু শরীর খারাপ হয়। পেটের রোগীদের জন্য আমলকি, হর্তকি খেতে হয়। খাওয়ার আগে হর্তকি এবং খাওয়ার পর আমলকি। যাদের চিন্তায় কাম নেই, অর্থাৎ সাধুসন্তরা কিন্তু হরিতকি খেয়ে শরীরের ডিসহারমোনিকে ব্যালেন্সে আনেন। হরিতকি আমলকি বয়রার সাথে যুক্ত করে ত্রিফলা চূর্ণ তৈরি হয়, খুব অল্প দামে বাজারে পাওয়া যায়, যেটা কিন্তু আগের দিন রাত্রে কাচের গ্লাসে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে বায়ু, পিত্ত, কফ, শরীরে এই ত্রিধাতুর সমতা থাকে এবং বড় কোনো রোগ তার হয় না। হেমন্তকালে আদার শরবত খেতে হয়, এটা পরে আসছে কাল বিশেষে। খুব গরম খাবার খাবেন না, এতে কিন্তু শরীরের পাকস্থলীর সূক্ষ্ম নার্ভ নষ্ট হয়। শক্ত ভাত খাবেন না, হজমে অসুবিধা হয়। আর আমাদের আজকালকার তো বেশিরভাগ খাওয়া দাওয়া রাত্রে হয়, রাত্রে কিন্তু খুব আমিষ প্রোটিন খেলে লিভার, কিডনি, হার্ট দুর্বল হয়। দুধটা কিন্তু নিরামিষ খাদ্য নয়, প্রাণীজ প্রোটিন। যাদের দুধ খেয়ে অ্যাসিড হয় তারা কিন্তু ছানা, টক দই, সর্বোত্তম হচ্ছে ঘোল, এগুলো খাবেন। আগেকার দিনে মায়েরা পরীক্ষায় দিতে যাওয়ার আগে দই খাওয়াতেন, দইয়ের অভাবে ফোঁটা দিতেন, কিন্তু এখন ফোঁটা দেওয়া তো একটা রীতি হয়ে গেছে।
না খেলেও হবে, ফোঁটাটা চাই, কিন্তু সেটা নয়। দই খাওয়াবেন, ফোঁটার প্রয়োজন নেই। দই খেয়ে পেটটা শান্ত থাকলেই, পেটটা ঠান্ডা থাকলেই ভালো পরীক্ষা দিতে পারবে। মোষের দুধ খেলে বুদ্ধি মোটা হয়, গরুর দুধ খেলে বুদ্ধি সূক্ষ্ম হয়। মোষের দুধ তামসিক, গরুর দুধ সাত্ত্বিক। যারা ধরুন গনোরিয়া বা সিফিলিস রোগে আক্রান্ত, তারা শিবাম্বু পান করবেন না, অর্থাৎ নিজের মূত্র অনেকে পান করেন। এটা একটা ওষুধ, এটা একটা প্রক্রিয়া। একমাত্র নিরামিষভোজীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমিষ খেলে কিন্তু তারা এই প্রক্রিয়ায় যেতে পারবেন না। এমনকি এইডস জাতীয় রোগ সেগুলোও সারে এই প্রসেসে, সেটা আমরা আগেও আলোচনা করেছিলাম। কিন্তু নিরামিষ আহার করতে হবে। অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে, অনেক দিন ওষুধ খেয়ে যদি রোগ ভালো না হয়, তখন কিন্তু সেই ওষুধ বন্ধ করে দিয়ে চেষ্টা করতে হয় ডাক্তারের সঠিক পরামর্শে সঠিক ওষুধ খাওয়ার, ওষুধ পরিবর্তন করার, বা এই ন্যাচারাল প্রক্রিয়াগুলো করে দেখার। কারণ আপনি কন্টিনিউয়াস একটা ওষুধ খেলে একটা দমন হয়, আরেকটা হয়। হাঁপানি হলে স্কিন ডিজিজ হয়, হাঁপানিকে দমন করবেন, স্কিন ডিজিজ বেরিয়ে যাবে। টিউবারকিউলোসিস রোগীর চর্মরোগকে সাপ্রেস করবে, লাং ক্ষতি হয়ে যাবে। জোরালো ক্যাপসুল খাবেন, লিভারটা নষ্ট হয়ে যাবে। যক্ষা রোগের প্রধান ঔষধ কী জানেন? প্রেম, ভালোবাসা, সহানুভূতি। ভালোবাসতে শিখুন। যাদের বাড়িতে রোগ হয়েছে তাদেরকে মনের জোর বাড়াতে শিখুন। মনের জোরেই 80% রোগ ভালো হয়ে যায়। তার সাথে পেয়ারা, আলু সেদ্ধ খাবে যক্ষা রোগীরা। 6টা করে বেলপাতা খাবে, আর 1 চামচ শ্বেত চন্দন মিশিয়ে খেলে যক্ষা রোগ ভালো হয়ে যায়। কিডনি ও প্রোস্টেট গ্ল্যান্ড দুর্বল হলে মানুষ খুব ভাবপ্রবণ হয়, বারবার প্রস্রাবে যায়, রাত্রে ঘুম হয় না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই জন্য শুষ্নি শাকের ঝোল, তার সাথে বেদান্তের চিন্তা। মনে ছোটোখাটো চিন্তা আসলে রোগ বাড়বেই, কোষ্ঠকাঠিন্য হবে, বাত হবে, ঠিক আছে? যক্ষা রোগীকে টেনশানে রাখা যাবে না, এতে তাদের হার্টের ব্যাধি হয়, হার্ট অ্যাটাক হয়। ক্ষুধার সময় খাবেন, খিদে পেলে খাবেন, খিদে না পেলে খাবেন না। উল্টোপাল্টাভাবে চললে সঞ্জীবনী বড়ি খেয়েও কিছু হবে না। কিডনির সমস্যা হয় খাওয়ার দোষে। আর যারা খুব সেক্স করেন, কামক্রিয়ায় লিপ্ত থাকেন, বা কাম চিন্তা করেন, কামক্রিয়া লিপ্ত না হয়েও, ওইসব না করেও যারা খুব চিন্তা করেন, পর্ন ভিডিও দেখেন, খুব মাথায় ওইসব চিন্তা, কোনো মেয়ে দেখলেই আগে তার শারীরিক চিন্তা, যাদের চিন্তা অত্যাধিক কাম আছে, তারা ব্রহ্মচর্য শক্তিকে ধারণ করতে পারেন না। ফলে তাদের কিডনির সমস্যা কিন্তু বেশি দেখা যায়। তাদের নবদ্বার দিয়ে শক্তির অপচয় দেখা যায়। নিম্ন চিন্তায় রক্তের ধারা কিন্তু নিম্ন দিকেই শুরু হয়ে যায়, তাই নিম্নস্থান উত্তপ্ত হয়ে যায়। কিডনির ওপর প্রচণ্ড প্রেশার পড়ে, ওই জন্য বললাম কিডনি খারাপ হয়ে যায় তাদের খুব তাড়াতাড়ি। লিভারের ক্ষতি হয় খাওয়ার গণ্ডগোল, আহারের অসংযমে। প্রস্রাব হলুদ হলেই বুঝবেন লিভারটা কিন্তু খারাপ হচ্ছে। আগে থেকে সাবধান হবেন, বেশি করে জল খাবেন। একটা গর্তে প্রস্রাব করলে যদি দেখা যায় প্রস্রাব স্বচ্ছ হচ্ছে, ফেনাযুক্ত হচ্ছে, তাহলে বুঝবেন কিডনি ও লিভার ভালো আছে। লিভার কিডনি খারাপ হলে হার্ট দুর্বল হয়। বাজারে চাউমিন, কোল্ড ড্রিঙ্কস, নুডলস, আইসক্রিম ইত্যাদি খেলে লিভার, কিডনি ও হার্টের প্রচণ্ড ক্ষতি হয়। তাই এইসব খাবার না খেয়ে টক দই, ঘোল খুব ভালো, শরীর ঠান্ডা থাকে। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কাঁচা সবজি খাওয়া ভালো, চিনি না খেয়ে গুড় খাওয়া ভালো, আগেই বলেছি। ডায়াবেটিস তো কোনো রোগ নয়, এটা প্যানক্রিয়াস গণ্ডগোল। প্যানক্রিয়াসটাকে সারাতে হবে, তার জন্য অর্ধ মৎস্যান্দ্রাসন শিখবেন, সকালে বিকেলে করবেন। সকালে বিকেলে খুব হাঁটবেন। নরম বিছানায় শোবেন না, একদম বয়স্ক ছাড়া আর বাচ্চা ছাড়া নরম বিছানায় শোবেন না, শক্ত বিছানায় শোবেন। এতে কিন্তু আপনার হার্ট ভালো থাকবে, স্পন্ডালাইটিসও হবে না। মেরুদণ্ড সোজা করে চলার এবং বসার চেষ্টা করবেন। কপালে যদি কারোর বেশি ব্রণ হয়, বুঝবেন তার কিন্তু লাংটা খারাপ হচ্ছে, বা এই লিভারটা উইক হয়েছে কপালে যাদের। আর যাদের গালে, তাহলে বুঝবেন যে লাংটা খারাপ হচ্ছে। চোখের নিচের রং যদি কালো হয়, তাহলে বুঝবেন কিডনি খারাপ হচ্ছে। নাকটা অস্বাভাবিক হলে বুঝবেন হার্ট খারাপ হচ্ছে। নিচের ঠোঁট ঠিক না থাকলে বুঝবেন স্মল ইন্টেস্টাইন খারাপ হচ্ছে। এগুলো লক্ষণ দেখে কিন্তু আগেই বোঝা যায়, ঠিক আছে? যেসব মহিলা স্ত্রীরোগ আক্রান্ত, তারা কিন্তু খুব সূচিবায়গ্রস্ত হয়, বারবার বাথরুমে যায়, তখন বুঝতে হয় সেই মহিলা কিন্তু স্ত্রী রোগে আক্রান্ত। হার্টের ব্যাপারে তেল মশলা খুব কম খাবেন, শক্ত বিছানায় শোবেন। জলপান, খুব ঠান্ডা জল খাবেন না। জলপান করবেন কিন্তু ঠান্ডা জল অ্যাভয়েড করবেন। বদ্ধ ঘরে থাকবেন না। আমরা প্রায় খুব তাড়াতাড়ি অনেক কিছু আলোচনা করলাম। এছাড়াও